এক বছর আগে হওয়া জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম স্পিরিট ছিল চাকরির সুযোগের অভাব। কথা ছিল নতুন ব্যবস্থায় বৈষম্য কমবে, বাড়বে কাজের সুযোগ। কিন্তু সেই আলোড়ন কি আদৌ মিলছে? কথা বলছি কারণ পরিসংখ্যান বলছে 2024 সালে দেশে কর্মসংস্থান কমে দাঁড়িয়েছে 6,91,00,000-এ। শিল্পে কমেছে শ্রমিকের চাহিদা, প্রবাসে গিয়েও বেকার থাকতে হচ্ছে অনেককে। তার উপর মূল্যস্ফীতি আর চড়া সুদের কারণে বিনিয়োগ নিয়ে থমকে আছেন উদ্যোক্তারা, যার সরাসরি প্রভাব পড়ছে কর্মসংস্থানে। তাহলে কি আমরা ঘুরে দাঁড়াতে পারবো? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রযুক্তির প্রতিষ্ঠান বিডি জবসের প্রতিষ্ঠাতা ও সিইও ফাহিম মাসুরকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক ফাহিম মাসুর, আপনি আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে শুরুতে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং স্বাগতও জানাতে চাই। এবং আমরা এমন একটা প্রেক্ষাপট, আমি একটা ইন্ট্রোডাকশনে বলছিলাম যে আমরা এক ধরনের ক্রান্তিকাল পেরিয়েছি, তারপরে আমরা এক ধরনের পরিবর্তন আশা করেছিলাম এবং তারপরে আমরা এক বছর পরে এসে সেই সময়টার মূল্যায়ন করতে চাই আপনার লেন্স দিয়ে। কারণ বাংলাদেশে যখন কর্মসংস্থানের প্রশ্ন আসছে আপনি সেটার সাথে সরাসরি জড়িত। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে আমি যদি ভুল না করে থাকি ফ্রেশ 22 লাখ নতুন কর্মপ্রার্থী প্রত্যেক বছর অ্যাভারেজ তৈরি হয়, কিন্তু তাদের জন্য মানসম্পন্ন চাকরি থাকছে না। একটা তো হচ্ছে চাকরি আছে কিনা সেটা প্রশ্ন, সেটা জবাব আপনি দেবেন, কিন্তু মানসম্পন্ন চাকরির নিশ্চয়তা আমরা দিতে পারছি কিনা এক, যদি না হয়ে থাকে এখনকার বিনিয়োগ পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আমরা কর্মসংস্থান তৈরির অ্যাকচুয়াল পথে হাঁটছি কিনা? ধন্যবাদ। আসলে আপনি যে এই ডাটাটা দিলেন, 21-22 লাখের মতো প্রতি বছর আমাদের জব মার্কেটে ঢুকছে, এটা কিন্তু একটা বড় নাম্বার। পৃথিবীতে অনেক দেশে আসলে এত পপুলেশনও নাই ছোট দেশগুলোতে। তো এই যে 20-22 লাখ লোক ঢুকছে, এর মধ্যে আমাদের আসলে ভাগ করতে হবে। এর মধ্যে একটা অংশ হচ্ছে যাদেরকে আসলে আমরা বলি মোটামুটি শিক্ষিত হয়ে বার হচ্ছে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি থেকে। এই নাম্বারটা কিন্তু প্রায় 7 থেকে 8 লক্ষের মতো। তো এই 20 লাখের মধ্যে প্রায় 7 থেকে 8 লাখ শুধুমাত্র এই অংশটুকু, যারা আসলে অ্যাটলিস্ট একটা ইউনিভার্সিটি বা একটা কলেজ থেকে ডিগ্রি বা তার বেশি একটা কোয়ালিটি নিয়ে পার হচ্ছে। আরেকটা হচ্ছে অনেকেই ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট বা এইচএসসি লেভেলেই আসলে ড্রপ আউট হয়। তো আমাদের আসলে ডেটা বলে আমাদের আসলে সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে যারা একটু শিক্ষিত হয়ে বার হচ্ছে। যারা হয়তো দেখা যাচ্ছে যে অত শিক্ষিত না, তারা দেখা যাচ্ছে যে আইদার তারা হয়তো তার গ্রামে গঞ্জে কোনো না কোনো কিছু কাজ করছে, অথবা হয়তো সে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ঢুকে যাচ্ছে, অথবা এর একটা বড় অংশ কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। প্রতি বছর আমাদের কিন্তু 10 লক্ষের মতো লোক দেশের বাইরে যাচ্ছে এবং এর মধ্যে আসলে বেশ একটা 80-90% আসলে অত শিক্ষিত না, মেইনলি একটু অল্প শিক্ষিত। তো দ্যাট মিনস তাদের মেইন সমস্যাটা কিন্তু হচ্ছে আসলে যারা শিক্ষিত হয়ে বার হচ্ছে। এবং ডেটা বলছে যে যারা মিনিমাম গ্র্যাজুয়েশন করে বার হচ্ছে তার প্রায় 50 থেকে 60% আসলে আনএমপ্লয়েড। অ্যাটলিস্ট তার পড়াশোনার 4 থেকে 5 বছরের মধ্যেও তারা কোনো চাকরি পাচ্ছে না। তো এইটা আসলে আমাদের সোসাইটিতে একটা বড় ক্রাইসিস তৈরি করেছে। এবং এই ক্রাইসিসটা যে শুধুমাত্র একটা ইকোনমিক ক্রাইসিস বা সোশ্যাল ক্রাইসিস তা না, এটা কিন্তু দেখলাম যে এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস হয়ে গেছে। এবং আপনি যেটা বলছিলেন যে জুলাই অভ্যুত্থানটা কিন্তু ট্রিগার করেছিল এই ধরনের একটা ক্রাইসিস থেকেই, যেখানে লাখ লাখ ছেলেপেলে, এবং তারা কিন্তু মেইনলি সবাই গ্র্যাজুয়েট, তারা চাচ্ছে সরকারি চাকরি। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকেই কারণ তারা সরকারি চাকরি এভাবে চাচ্ছে কেন, তারা এত বেশি আনএমপ্লয়েড, তারা মনে করছে যে আসলে সরকারের দায়িত্ব তাদেরকে চাকরি দেওয়া। তো এই জায়গাটা থেকেই আসলে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। এবং এই ক্রাইসিসটা যে আমরা সলভ করতে পেরেছি তা কিন্তু নয়। এক বছরে যে এই সমস্যাটার ব্যাপারে আমরা খুব চিন্তা করে এর একটা লং টার্ম সলিউশন বাইর করতে পেরেছি তা কিন্তু একেবারেই না। তো যাই হোক, এখন তো অলরেডি এই সরকারের হাতে সময় নাই, সামনে যে ভবিষ্যৎ ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তাদেরকে কিন্তু এই সলিউশন বার করতে হবে। আদারওয়াইজ কিন্তু দেখা যাবে যে আর কয়েক বছর পরে এই এত লাখ লাখ গ্র্যাজুয়েট আনএমপ্লয়েড তারা কিন্তু রাস্তায় আবার নেমে আসবে, আরেকটা বড় পলিটিক্যাল ক্রাইসিস সামনে তৈরি হবে। একটা ইনভেস্টমেন্ট যে ক্রাইসিস এই মুহূর্তে চলছে, অনেকে বলে এটার মূল কারণ হচ্ছে পলিটিক্যাল এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, সেই কারণে হয়তো অনেকে ইনভেস্টমেন্টে আসছেন না। কিন্তু আমি যদি ওয়ার্ল্ড ব্যাংকের একটা ফিগার আপনাকে বলি, এই মুহূর্তে বাংলাদেশের বিদেশি বিনিয়োগ হচ্ছে জিডিপি মাত্র 0.5%। আমাদের কম্পিটিটর ভিয়েতনাম বা কম্বোডিয়ার তুলনাতে অনেক কম। মানে এটা হচ্ছে রেগুলার ট্রেন্ড, নট ইন দিস স্পেশালাইজ সিচুয়েশন। প্রশ্নটা হচ্ছে কেন যখন বাংলাদেশের ইনভেস্টমেন্টের প্রশ্ন আসে, কেন আমরা সবসময় প্রেফারেন্সের তালিকায় পেছনের দিকে পড়ে যাই? অনেক ক্রাইসিসের কথা বলা হয়, ইনফ্রাস্ট্রাকচার, ট্যাক্সেশন, তারপরে ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড এভরিথিং, কিন্তু এই ক্রাইসিসগুলোকে আমরা একেবারেই সমাধান করতে পারছি না, যে কারণে আসলে ইনভেস্টমেন্ট পাওয়া যাচ্ছে না।
অবশ্যই মানে আমরা যে আসলে পার্টিকুলারলি ফরেন ইনভেস্টমেন্টে পিছিয়ে আছে, এটা তো নতুন কিছু নেই, এটা আমরা অনেক দিন ধরেই জানি। আমাদের বিজনেস কমিটির পক্ষ থেকে সবসময় বলা হচ্ছে, এবং এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কেন হচ্ছে না সেটাও আমরা জানি, এর প্রবলেমটা আমরা জানি। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের দেশে টু মাচ রেগুলেশন। যখনই কোনো বিদেশি ইনভেস্টার আমাদের এখানে আসে, বলে যে আমি ভিয়েতনামে যাচ্ছি, সেখানে দেখা যাবে যে মাত্র 8-10টা রেগুলেশন। আর আমাদের এখানে বাংলাদেশে কোনো একটা কেউ যদি ফ্যাক্টরি করতে চায়, প্রায় 80-90, অনেক ক্ষেত্রে 100টার বেশি লাইসেন্সই তাকে নিতে হয়। তো এই যে এত অতিরিক্ত অ্যামাউন্ট অফ লাইসেন্স এবং অতিরিক্ত রেগুলেশন, সেটা কিন্তু অনেক বিদেশি ইনভেস্টারদেরকে আসলে নিরুৎসাহিত করে। তো সেই প্রবলেমটা কিন্তু আমরা জানি। তারপর আরেকটা আছে আপনার ট্যাক্সেশনের ইস্যু। হ্যাঁ, এইখানে আমাদের ট্যাক্সেশন সিস্টেমটা এত বেশি কমপ্লেক্স দ্যাট এটা আসলে ইভেন আমরা যারা লোকাল ব্যবসায়ী তাদের জন্য কিন্তু একটা বড় ধরনের পেইন। তারপরে হচ্ছে ধরেন যারা পার্টিকুলার বিদেশি ইনভেস্টার, তারা কিন্তু যে কোনো ইনভেস্টমেন্ট করার পরেই তো তারা চাবে তাদের প্রফিট সেটাকে দেশের বাইরে লিগালি ওয়েতে যখন ডিভিডেন্ড হবে সেটাকে বাইরে নিয়ে যাওয়া। সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাইড থেকে বেশ কিছু কমপ্লিকেশন আছে। তো এই সবগুলো মিলিয়ে কিন্তু কোনো একটা বিদেশি ইনভেস্টারের জন্য বাংলাদেশ কিন্তু এখনও আসলে খুব অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন না। বাট আমি আবার এটাও মনে করি যে বিদেশি ইনভেস্টমেন্ট আসলেই যে আমাদের দেশের কর্মসংস্থান সলভ হয়ে যাবে তা না। কারণ নর্মালি দেখবেন আপনি বিদেশি ইনভেস্টমেন্ট যেগুলি আসে সেগুলো একটু বড় ক্যাপিটাল ইন্টেন্সিভ ব্যবসাতে ইনভেস্ট করে, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি মানে কর্মসংস্থান ওভাবে অত বড় তৈরি সোফার হয়নি। সে ফর এক্সাম্পল আমাদের হয়তো টেলিকমে হয়েছে বা কিছু জায়গায় সে লাইক হোন্ডা কোম্পানিতে হয়েছে। তো সেখানে যে অনেক বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে তা কিন্তু না। বাট যেগুলো একটু কর্মসংস্থানগত জায়গাতে, যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, সেখানে প্রচুর কর্মসংস্থান হয়, বা ইভেন আইটিতে প্রচুর কর্মসংস্থান হয়, সেখানে কিন্তু বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে খুব একটা হয়নি। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় আমাদের সরকারকেও আসলে টার্গেট করতে হবে যে বিদেশি ইনভেস্টমেন্ট আমি সেগুলিকেই প্রায়োরিটি দিয়ে ইনভাইট করব, বা তাদেরকে জন্য আলাদা করে আমি ফ্যাসিলিটি করব যেগুলোতে আসলে কর্মসংস্থান তৈরি হয়। কারণ আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ অফকোর্স গ্রোথ তো হতেই হবে যদি আমাদের জেনারেল একটা এমপ্লয়মেন্ট তৈরি করতে হয়। বাট আমাদের কিন্তু যেই জায়গাটাতে ফোকাস করতে হবে সেই জায়গাটা হচ্ছে আমাদের পার্টিকুলার যেটা বললাম যে শিক্ষিত বেকারের যে সমস্যাটা, সেই সেক্টরগুলিতে যায় যে সকল ইনভেস্টমেন্ট লোকাল হোক বিদেশি হোক, সেগুলিকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। তো সেই ব্যাপারটা আসলে আমাদের মনে হয় সামনে দেখা দরকার। আপনি একটা খুব মানে আমার কাছে এই বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগে, কিন্তু আমি আপনার কাছ থেকে এই অভিজ্ঞতার থেকে জানতে চাই। সেটা হচ্ছে আপনি গার্মেন্টস সেক্টরের কথা বলছিলেন। আমাদের বিভিন্ন সময় আমাদের সরকারও যখন কর্মসংস্থানের কথা বলেন, তারা গার্মেন্টস সেক্টরটাকে নিয়ে খুব প্রাউড ফিল করেন, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে গার্মেন্টস সেক্টরে অনেক বেশি কর্মসংস্থান হয়। আমি আই অ্যাগ্রি উইথ দ্যাম। কিন্তু আমি এটাও দেখেছি যে যারা এই মুহূর্তে আপনি ফ্রেশ গ্র্যাজুয়েটদের কথা বলছেন, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত, এই রপ্তানি খাতে কিন্তু এখনও কোয়ালিটি হিউম্যান রিসোর্সের একটা বড় অভাব রয়েছে। এটা যখনই উদ্যোক্তারা আসেন তারা এটা আমাদেরকে বলেন। বিভিন্ন ডিপার্টমেন্টে তারা খুব ভালো ছেলে মেয়েদেরকে পান না, অথবা ছেলেমেয়েরা এই পার্টিকুলার ফ্যাক্টরি বেসড সেট আপগুলোতে যেতে চায় না, তারা সবাই ডেস্কে বসে কাজ করতে চায়। এটা এক ধরনের পার্সপেক্টিভ। অর্থাৎ আমরা আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাতে চাকরি তৈরির ক্ষেত্রে আসলে গুণগত পরিবর্তন আনতে পারলাম কিনা, এক। আরেকটা হচ্ছে সবাই একটু ডিজিটাল বা একটু নতুন ধরনের যে প্রযুক্তির প্রতিষ্ঠান বা নতুন ধরনের ইনোভেটিভ কোম্পানিগুলো, এগুলোতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা হচ্ছে ওইসব প্রতিষ্ঠানে চাকরি করতে চায়। এই ধারাটা আমরা তৈরি করতে পারছি কিনা, এটি আমি বলছি কারণ আপনি আইটি সেক্টরের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আপনার অবজারভেশন কি বলে? আমি আপনার সাথে পরিপূর্ণভাবে একমত। আমাদের একটা বড়, আমি বলবো একটা সোশ্যাল একটা প্রবলেম আসলে, যে আমাদের যারা পার্টিকুলার ইয়াং জেনারেশন, তারা যে রিয়েল ভ্যালু অ্যাডেড যে কাজগুলো যেটা বললাম, বাংলাদেশ এখন ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ইন গার্মেন্টস। ইভেন হয়তো দেখা যাবে যে খুব তাড়াতাড়ি বাংলাদেশ হয়তো অলরেডি চায়না কিন্তু ট্রাম্প ট্যারিফের জন্য পিছিয়ে আসছে, বাংলাদেশ হয়তো খুব তাড়াতাড়ি হয়তো পৃথিবীর ওয়ার্ল্ডের নাম্বার 1 গার্মেন্টস এক্সপোর্টারও হয়ে যেতে পারে ভিয়েতনামকে টপকে। তো এখন এরকম একটা সিচুয়েশনে আমরা এখনও দেখছি যে আমাদের যারা ইয়াং জেনারেশন, আমাদের যারা ইউনিভার্সিটি কলেজ থেকে পাস করছে, তারা এত বড় একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছে না। তারা দেখা যাচ্ছে যে সবাই তো একটা জানি যে একটা ফ্যাসিনেশন আছে গভর্নমেন্ট জবের প্রতি, বিসিএস, আবার হয়তো অনেকে ব্যাংকে চাকরি করতে চায়, কিন্তু এই ব্যাংকগুলো কিন্তু টিকেই আছে আমাদের এই গার্মেন্টস বা এই টাইপের ইন্ডাস্ট্রির উপরে। তো সেই জায়গাটাতে আসলে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমাদের যারা এন্টারপ্রেনার আছেন, আমাদের এত বড় একটা সেক্টরে যারা এন্টারপ্রেনার আছেন, তারাও হয়তো তাদের কর্মপরিবেশ বলি বা সব কিছু এনাফ অ্যাট্রাকটিভ করতে পারিনি এই জেনারেশনের কাছে, ইয়াংদের কাছে, সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আমাদের একটা সোসাইটাল একটা ইস্যু আছে আমাদের ক্ষেত্রে, একটু কালচারাল ব্যাপার আছে, যে আমরা আসলে শুধুমাত্র খুব এসি অফিসে সুন্দর পরিবেশে একটা, আমি ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, আমাকে ওই জায়গায় দিয়ে কাজ করতে হবে। বাট
বিশাল বড় ইন্ডাস্ট্রিতে যে আমি ফ্যাক্টরি ফ্লোরেও যে আসলে কাজ করার অনেক অপরচুনিটি আছে, অনেক এক্সপার্টিস এখানে দরকার, সেটা কিন্তু আমরা অনেকে দেখিনি। এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের গার্মেন্টস কোম্পানিগুলো বা অনেক টেক্সটাইল কোম্পানি বিদেশ থেকে আসলে প্রফেশনাল হায়ার করে নিয়ে আসছে এবং ওরা কিন্তু প্রচুর বেতন পাচ্ছে। কারো বেতনই আসলে 5-10 লাখ টাকার কম না যারা বিদেশ থেকে আসছে, আপনি ভারত থেকে আসছে, শ্রীলঙ্কা থেকে আসছে, অন্যান্য কান্ট্রি থেকে আসছে। কিন্তু এই কাজগুলি কিন্তু আবার আমাদের নিজস্ব গ্র্যাজুয়েটরা করতে চাচ্ছে না, তাদের একটা আগ্রহ না। তো সেই জায়গায় একটা গ্যাপ আছে। আমি মনে করি আসলে এটা এন্টারপ্রেনারদেরকেও আসলে মালিক যারা আছে তাদেরকেও এটা এগিয়ে আসতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের কালচার এবং ইভেন আমি মনে করি ইউনিভার্সিটিগুলোকে আসলে এটা সামনে নিয়ে আসতে হবে যে ইউনিভার্সিটিগুলো তাদের স্টুডেন্টদেরকে বোঝাতে হবে যে দেখো এই একটা ব্যাংকের জব থেকে যত ভ্যালু অ্যাড হয় তার থেকে অনেক বেশি কিন্তু একটা ম্যানুফ্যাকচারিং জবে হবে। এবং এক্ষেত্রে একটা ব্যাপার আছে, স্কিলের ব্যাপার আছে। আমাদের ইউনিভার্সিটি যে পড়াশোনা করা হয় সেখানে কিন্তু একেবারেই টেকনিক্যাল বা ভোকেশনাল জায়গাগুলোতে যেগুলোকে ব্যবহারিক অ্যাপ্লাইড স্কিল যেগুলো সেগুলোতে কিন্তু পড়ানো হয় না। সে দেখা যাবে একটা ছেলে বা মেয়ে একটা নর্মাল বিবিএ পাস করছে, এখন একটা গার্মেন্টস তাকে আসলে চাকরি দিয়েও তার থেকে জেনারেল কোনো সাবজেক্টের চাকরি দিয়ে মানে তার কোনো কাজ নাই, তাকে একটু স্পেশালাইজ কাজ করতে হবে একটু তাকে। যেমন সে ফর এক্সাম্পল একটা বড় এরিয়া হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ম্যানেজমেন্ট, সেখানে কিন্তু গার্মেন্টসরা প্রচুর লোক খুঁজছে, তারা পাচ্ছে না। তো সেই জায়গাগুলিতে আসলে আমাদের কারিকুলামের জায়গা থেকেও ইউনিভার্সিটির জায়গা থেকেও চেঞ্জ করতে হবে, মালিকদের বা ম্যানেজমেন্টদেরকেও একটু এগিয়ে আসতে হবে কর্মপরিবেশ তৈরি করার জন্য। এবং সর্বোপরি আমাদের যারা জেনারেশন বা ইনক্লুডিং আমাদের তাদের প্যারেন্টস, তাদেরকেও আসলে এনকারেজ করতে হবে যাতে তাদের ছেলেমেয়েরা এই সব ফ্যাক্টরিতে যে এটাকে লিড করতে পারে। আমি একটা প্রশ্ন এটা পরে করবো ভেবেছিলাম, কিন্তু এটা আমি করে ফেলি কারণ আমার প্রসঙ্গটা চলে এসেছে। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির সাথে আমাদের কারিকুলাম বা এডুকেশনের একটা বিশাল ফারাক। এটা আমি যখন পড়াশোনা করেছি তখনও শুনেছি, এখনও আমি শুনি যে এই ফারাকটা কোনোভাবেই কমছে না। আপনার কাছে কেন মনে হয়? আমরা যখন নিজেরা পড়াশোনা করেছি সবসময় বিদেশি কোম্পানির এক্সাম্পল দেওয়া হয়েছে, দেশি কোম্পানিগুলোর এক্সাম্পল আমরা কখনো দেখিনি। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের উদ্যোক্তারা যে ধরনের ওয়ার্কফোর্স খুঁজেন সেটা আমাদের ইউনিভার্সিটিগুলো তাদের সিলেবাসে বা কারিকুলামে কখনোই রাখে না। এই গ্যাপটা আসলে কেন তৈরি হয়ে গেল? এটা কি মনিটর করার জন্য কেউ ছিল না? ইন্ডাস্ট্রির ছেলেমেয়ে মানে এডুকেশন ইনস্টিটিউশনের ছেলেমেয়েগুলোই তো ইন্ডাস্ট্রিতে আসছে। ইন্ডাস্ট্রির কি এখন আসলে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর সাথে যোগাযোগ বাড়ানো উচিত, নাকি আসলে অন্য কোনো উপায় দরকার? কারণ অনেকেই আছে বিদেশ থেকে লোক নিয়ে আসছে আপনি বলছেন, আবার অনেকে হচ্ছে চাকরি না পেয়ে বিদেশ চলে যাচ্ছে, এমন ঘটনা ঘটছে। আমরা কি করব? দেখেন, এই প্রবলেমটাও কিন্তু অনেক পুরান প্রবলেম এবং এটা আমরা গত 20-30 বছর ধরেই বলছি। ইউনিভার্সিটি থেকে যখন আমরা যাই ইউনিভার্সিটি টিচারদেরকে, ওনারা তখন বলে যে দেখেন আমার এখানে যারা পাস করছে তারা যে সবাই লোকালি কাজ করবে তা তো না, আমাদের এখানে অনেকে আছে যারা একাডেমিক্যালি তারা বিদেশে পড়তে যাবে বা তারা হয়তো টিচার হবে। তো তার জন্য তো আসলে আমাদের ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ রক্ষা করার কথা না। এটাও যেমন ঠিক, আবার এটাও ঠিক ইউনিভার্সিটিরও একটা দায়িত্ব আছে যে তাদের থেকে যারা পাশ করছে গ্র্যাজুয়েট হচ্ছে তাদের যদি 50-60% বেকার থাকে, এটা আসলে ইউনিভার্সিটির একটা ব্যর্থতা। তাদেরকে কিন্তু আসলে বোধ বাইরের মার্কেটে, একাডেমিক মার্কেটে এবং লোকাল মার্কেটে তাদের গ্র্যাজুয়েটদের জন্য অপরচুনিটি তৈরি করতে হবে। কারণ ধরেন গভর্নমেন্ট ইউনিভার্সিটি তো আছেই, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা ছেলে বা মেয়ে থেকে 15-20 লাখ টাকা তারা ইনকাম করছে, কিন্তু তাদের যদি তারা এর দায়িত্ব যদি না নেয় যে এর মানে 20 লাখ টাকা খরচ করার পরে যদি সে বেকার থাকে, তাহলে তো দিস ইজ নট এ গুড প্রোডাক্ট। সো এই জায়গাটাতে ইন্ডাস্ট্রি রেসপন্সিবিলিটি হতে হবে। এবং আমি মনে করি যদি ইন্ডাস্ট্রি রেসপন্সিবিলিটি নিজের থেকে না হয়, যে সরকারের যেহেতু ইউনিভার্সিটি একটা লাইসেন্সের আন্ডারে চলে, ইউজিসি একটা ইউনিভার্সিটিকে লাইসেন্স দিচ্ছে, পার্টিকুলারলি যদি প্রাইভেট ইউনিভার্সিটি যদি বলি, এখানে ইউজিসিরও একটা রেসপন্সিবিলিটি নিতে হবে বা তাকে এনফোর্স করতে হবে যে প্রতিটা ইউনিভার্সিটির একটা টার্গেট দিতে হবে যে তার মিনিমাম হয়তো 80 বা 90% ছেলে বা মেয়ের যাতে 1 বছরের মধ্যে পাশ করে 1 বছরের মধ্যে চাকরি হয়। তখন দেখা যাবে যে ইউনিভার্সিটি বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে এসে তাদের যদি কোনো গ্যাপ থাকে তাদের সাথে এই গ্যাপটা মানে ফিল আপ করার চেষ্টা করবে। যেমন একটা খুব ইজি একটা ব্যাপার, যেমন আপনি দেখবেন বিদেশি যে কোনো ইউনিভার্সিটিতে প্রচুর ইন্ডাস্ট্রি থেকে তাদেরকে গেস্ট লেকচারার হিসেবে রেগুলার তাদেরকে ক্লাস নেওয়ানো হয়। এটা মেইন কারণটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে সেটা সম্পর্কে স্টুডেন্টদেরকে প্রাত্যহিক একটা ধারণা দেওয়া, প্র্যাকটিক্যাল ধারণা দেওয়া। কিন্তু বাংলাদেশে দেখবেন খুব কম ইউনিভার্সিটিতেই আসলে ইন্ডাস্ট্রির কোনো মানে লোকজনকে ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এবং ইন্ডাস্ট্রির লোকজন কিন্তু খুব মানে আগ্রহ সহকারে এটা করবে যদি তাদেরকে ইনভাইট করা হয়। তো সেই জিনিসটা আসলে স্ট্রাকচারালি করতে হবে। ইউজিসিও বলতে পারে যে কোনো একটা কোর্সের মিনিমাম 20-30% লেকচার দিতে হবে সরাসরি ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স লোকজনকে। তো এরকম কিছু স্ট্রাকচারাল চেঞ্জ বলি বা রিফর্ম বলি আমাদের কিন্তু পড়াশোনার মধ্যেও করতে হবে। শুধু কারিকুলাম
অ্যাডজাস্ট করা ইজ নট গোয়িং টু বি গুড এনাফ। এখানে ইউনিভার্সিটি বা কলেজগুলোকেও মাথায় রাখতে হবে যে ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি তার ছেলে বা মেয়েটাকে যাতে চাকরির বাজারে তারা কোয়ালিফাই করতে পারে। ডেফিনেটলি আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আরও কিছু প্রশ্নের উত্তর জানবো। দর্শক, একটি বিরতির পর দি বিজনেসে খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিডি জবসের সিইও ফাহিম মাসরুর। আমি আপনাদেরই একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে আপনাকে প্রশ্নটা করতে চাই। বিডি জবসের কোনো এক সময় একটা মানে স্ট্যাটিস্টিক্সে বলেছিল যে আপনারা যেই ধরনের চাকরির বিজ্ঞাপন পাচ্ছেন তার 60%ই হচ্ছে ঢাকা কেন্দ্রিক চাকরির, এবং এটার প্রেফারেন্সই অনেকের কাছে বেশি। তাহলে আমাদের ওয়ার্কফোর্স বা শ্রমবাজার যাই বলি না কেন, সেটার এক ধরনের কি বলবো কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে ঢাকার দিকে। এটাকে আসলে আরেকটু ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে কি না, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে ঢাকা কেন্দ্রিক চাকরিগুলো আবার সবার জন্য ফেভারেবল হয় না। আমরা আসলে এই ডিলেমাটা কিভাবে দূর করতে পারি বলে আপনার কাছে মনে হয়? জি, আপনি এক প্রকার পারফেক্ট বলেছেন যে আমাদের মানে সবই একটা বড় অংশই আসলে ঢাকা কেন্দ্রিক হয়ে আছে, কিন্তু এটাও ঠিক যে আমাদের ব্যবসায়ী তো আসলে সব ঢাকা কেন্দ্রিক। বাংলাদেশে যদি বলেন টোটাল ফর্মাল বিজনেস, আমি ইনফর্মাল বলছি না, যদি ফর্মাল বিজনেস বলি আপনি দেখবেন সবারই হেড অফিস কিন্তু ঢাকায়। হ্যাঁ, তো আগে যেমন বেশ কিছু অর্গানাইজেশনের হেড অফিস চিরাঙে ছিল, অনেকে সেটাও কিন্তু সরিয়ে ঢাকায় এনেছে। তো এটা কিন্তু আমাদের একটা অর্থনীতির একটা বড় ধরনের একটা সমস্যা যে আমরা সব কিছু সেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে, এবং সেন্ট্রালাইজ হওয়াতে যেটা হয়েছে ঢাকার উপরে প্রেশার তৈরি হচ্ছে। ঢাকার মানে ভাড়া থেকে শুরু করে ট্রাফিক জ্যাম, কোয়ালিটি অফ লাইফ কিন্তু সবই কমে যাচ্ছে। তো এটা কিন্তু আমি মনে করি একটা মানে রাজনৈতিকভাবে এবং একটা অর্থনৈতিক একটা ডিসিশন দিয়ে আসলে এটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। আজকে হয়তো সেই ব্যাপারে আমরা খুব বেশি যেতে পারবো না, বাট এটা মানে যতক্ষণ না পর্যন্ত আমরা ব্যবসা বা উৎপাদন ব্যবস্থাকে সারা দেশে ছড়িয়ে দিতে না পারবো ততদিন পর্যন্ত এই জব মার্কেটেও একটা সেন্ট্রাল ব্যাপার থাকবে। আরেকটা ব্যাপার আছে, অনেক ক্ষেত্রে দেখবেন যেটা আমি প্রথমে বলছিলাম যে আমাদের যারা গ্র্যাজুয়েট আছে তারা সামহাউ তারা মোবিলিটিটাকে আসলে অনেক ক্ষেত্রে রেজিস্ট করে। যেমন অনেকে আমরা দেখেছি যে ঢাকায় সে হয়তো তার বাড়ি ঢাকাতে বা সে ঢাকাতে আছে, তাকে যদি বলা হয় যে তুমি গাজীপুর একটা ফ্যাক্টরিতে আছে, ওখানে তোমার প্রতিদিন যেতে হবে, এই যে 1.5 থেকে 2 ঘন্টার ট্রাভেল, এই জন্য অনেকে আসলে ওই চাকরিটা নেয়ও না, বা অনেকে হয়তো জয়েন করার পরে চাকরিটা মানে কয়েক মাসের মধ্যে ছেড়ে দেয়। তো এইখানে একটা বড় সমস্যা আছে। অফকোর্স মানে এখানে একটা মানসিকতার প্রবলেম আছে যে সে এই এফোর্টটা দিতে চাচ্ছে না, এটাকে সে অনেক বেশি মনে করছে একটা পেইন। আবার এটাও ঠিক আমাদের আসলে এই যে মোবিলিটির যে মানে ইনফ্রাস্ট্রাকচারগত সমস্যা, যে ঢাকা থেকে গাজীপুর যেতে আসলে ম্যাক্সিমাম হয়তো রাস্তা ভালো থাকলে বা আমরা যদি এমআরটি টাইপের করতে পারতাম তাহলে কিন্তু এটা আসলে 40 মিনিটেই আসলে সম্ভব। বিদেশে কিন্তু আপনি দেখেন যারা নিউ ইয়র্কে কাজ করে তারা প্রতিদিন কিন্তু প্রায় 100 মাইল দূর থেকেও অনেকে এসে আসলে অফিস করছে, হাই স্পিড ট্রেনে তারা অফিস করছে। তো সেই জায়গাটাতে কিন্তু আসলে আমাদের চিন্তা করতে হবে যে আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার কানেক্টিভিটিটা তৈরি করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকার বাইরে আসলে লোকজন না গেলে আসলে অফিসও যাবে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা নতুন সরকারের একটা প্রায়োরিটি হওয়া উচিত। অলরেডি বেশ কিছু প্রজেক্ট পাইপলাইনে আছে যে সে বেশ কিছু বড় এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে বা আরও কিছু এমআরটি তৈরি হচ্ছে। তো এটাকে আসলে খুব দ্রুত আমাদের যদি নিয়ে যেতে পারি তখন দেখবেন অটোমেটিক্যালি আপনি ঢাকার বাইরে অনেক অফিস চলে যাবে, কারণ তখন ওখানে লোকও পাওয়া যাবে। হ্যাঁ, ঢাকা থেকে হয়তো ওখানে যাবে বা ওইখানকার লোকও সেই জায়গাগুলিতে চাকরি করবে। তো সেটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা এখন বর্তমান যেই সিচুয়েশনে আছি ঢাকা শহরে, ঢাকা অলরেডি হ্যাজ বিকাম মানে আনলিভেবল। হ্যাঁ, এবং এটা দিনে দিনে আরও বেশি হবে। লোকজনের তো আরও বেশি, যখন একটু ইনকাম বাড়বে, আরও বেশি গাড়ি কিনবে, তখন আরও বেশি চাপ তৈরি হবে। তো সেই জায়গাটাতে আসলে আমার কাছে মনে হয় যে কানেক্টিভিটি তৈরি করা এবং আমাদের মানসিকতা তৈরি করতে হবে যে আমি ঢাকায় তো থাকতে পারি, কিন্তু ঢাকা থাকলেই যে আমাকে ঢাকায় অফিস করতে হবে, নট নেসেসারিলি। এবং অনেক ক্ষেত্রে ইনফ্যাক্ট ঢাকার বাইরে থাকাটাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক লেস এক্সপেন্সিভ, জিনিসপত্রের দাম কম, বাড়ি ভাড়া কম। বাট ওইখানে আবার একটা সমস্যা হয় অনেক ক্ষেত্রে যে যখন কেউ ফ্যামিলি থাকে ওখানে ভালো স্কুল নাই, হয়তো অনেক ক্ষেত্রে ভালো হাসপাতাল নাই, সেগুলোকে আসলে সরকারি পর্যায়ে ওই জায়গাগুলিতে আসলে
এই ইনফ্রাস্ট্রাকচারগুলো বা এই সোশ্যাল বেনিফিটগুলো আসলে চালু করতে হবে। ফ্রিল্যান্সিং করে আমাদের দেশের ইকোনমির খুব স্ট্রং অবস্থানে যাবে এবং আমাদের আসলে বড় এক ধরনের বাজার ওয়ার্কফোর্স আসলে বাংলাদেশে বসে আমরা বিদেশিদের কাজ করে দিতে পারবো এমন একটা ভাবনা আছে। আমরা এখন ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট, ইফ আই এম নট রং, যদি আমরা সার্ভিস ওরিয়েন্টেশনের কথা বলি। কিন্তু এটাকে ক্যারিয়ার হিসাবে নেয়ার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কোনো ধরনের প্রপার স্ট্রাকচার নাই, কোনো ধরনের প্রপার কি বলবো, লাইসেন্সিং বলবো না, মানে কোনো ধরনের অথরাইজেশন বা এটার কোনো ধরনের স্বীকৃতি নেই। এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে, যদি এই গিগ ইকোনমিকে আমরা মেইন স্ট্রিম ইকোনমির সাথে সংযুক্ত করতে চাই, যে না এটাকে আমরা আসলে সামনে কাজে লাগাবো, আমরা আসলে সঠিকভাবে কাজগুলো করতে পারছি কিনা, বা এই ফ্রিল্যান্সিং করাটাকে আসলে আপনি দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের অংশ মনে করেন কিনা। প্রথমত যে জিনিসটা বলা হয় যে বাংলাদেশ ফ্রিল্যান্সিংয়ে সেকেন্ড, এই ইনফরমেশনটা একেবারেই ঠিক না। নাম্বার ওয়ান, এই ইনফরমেশনটা গত সরকার নিজস্ব ক্রেডিট নেওয়ার জন্য এক ধরনের হাইপ তৈরি করেছিল। বাংলাদেশে যেটা বলা হয় সেটা হচ্ছে নাম্বার অফ রেজিস্ট্রেশন অ্যাজ এ ফ্রিল্যান্সার, সেটা মানে হয়তো সেকেন্ড বা থার্ড। এটা ওয়ান অফ দ্য মেজর কারণ হচ্ছে এখানে এতক্ষণ যেটা কথা বললাম, এত বেশি লাখ লাখ লোক আসলে বেকার আছে। সবাই দেখা যায় যে হয়তো সরকারের একটা ছোট একটা ট্রেনিং করলো 1-2 মাস, তারপরে একটা সে ফাইবার বা আপওয়ার্কে একটা রেজিস্ট্রেশন করলো, এবং সে তখন ওটাকে মানে সে কিন্তু হয়তো রেগুলার ইনকামও করছে না, বাট সে নিজেকে ফ্রিল্যান্সার হিসাবে বা ওই সকল প্ল্যাটফর্মে তার নাম্বারটা চলে আসছে। তো এই জন্য বলা হয় যে ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ সেকেন্ড বা থার্ড। এটা কিন্তু যদি বলেন ফ্রিল্যান্সিং ইনকামে, যে ফ্রিল্যান্সিং করে কান্ট্রি ওয়াইজ যদি ইনকাম পার্সপেক্টিভে হয়, বাংলাদেশ আসলে প্রথম 10টা কান্ট্রির মধ্যেও নাই। এটা প্রথমত এই ডাটাটা আমাদেরকে বিভিন্নভাবে পলিটিক্যাল কারণেই আসলে খাওয়ানো হয়েছিল। এখনও যদি আমরা এই ডাটাটার নিয়ে থাকি তাহলে আসলে মুশকিল হবে, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে আসলে ফ্রিল্যান্সিং এটা লং টার্ম হয়তো ক্যারিয়ার অপরচুনিটি না সবার জন্য। কারোর জন্য হয়তো ফ্রিল্যান্সিং হতেই পারে। সে ফর এক্সাম্পল একজন, ধরেন আপনি একজন আর্টিস্ট, এখন সে খুব ভালো গান গায়, হ্যাঁ, বা একজন খুব ভালো গ্রাফিক ডিজাইনার। এখন তাকে যদি আপনারা সে ফর এক্সাম্পল কোনো একটা, তো এরকম মিডিয়াতে তো সে ফুল টাইম কাজ করবে না, করতে চাবে না, তার করার দরকারও নাই, বরঞ্চ সে ফ্রিল্যান্সার থেকে বিভিন্ন জায়গায় সে তার ক্রিয়েটিভ ব্যাপারটাকে তুলে ধরবে এবং সেখানে সে বেশি ইনকামও করতে পারবে। তো এই জন্য বেশ কিছু প্রফেশন আছে যেগুলো আসলে ফ্রিল্যান্সিংটাই হচ্ছে ওদের নর্মাল ক্যারিয়ার পার্সপেক্টিভ, লেখক বলেন বা আর্টিস্ট বলেন, খুব ক্রিয়েটিভ জায়গাগুলোতে। তো সেখানে আসলে ফ্রিল্যান্সিং অপরচুনিটি আছে। আইটির ক্ষেত্রেও বেশ কিছু জায়গা আছে যেখানে আসলে এই ফ্রিল্যান্সিংটা হতে পারে, বাট সব জায়গায় কিন্তু ফ্রিল্যান্সিং ক্যানট বি এন মানে লং টার্ম ক্যারিয়ার। লাইক সে ফর এক্সাম্পল কোডিং, বেসিক কোডিং, সেখানে ফ্রিল্যান্সিং থেকে নর্মাল জব ইজ মাচ মোর রিওয়ার্ডিং, ফাইন্যান্সিয়ালি রিওয়ার্ডিং এবং মাচ মোর সাস্টেনেবল। কারণ ফ্রিল্যান্সিংয়ে যেটা সমস্যা হয় যে কোনো সময় হয়তো জব বেশি থাকে, কোনো সময় জব 2-3 মাস হয়তো কম থাকতে পারে। তো সেখানে একটা খুব ফ্লাকচুয়েশন আছে। তো এই জন্য আসলে ফ্রিল্যান্সিং ক্যানট বি এ লং টার্ম থিং। তার থেকে বড় ব্যাপার হচ্ছে সামনে যেই এআই আসছে বা অলরেডি চলে এসেছে, সেখানে অনেক ধরনের ফ্রিল্যান্সিং কাজ যেগুলি বর্তমানে বাংলাদেশে ছেলেপেলেরা করছে, সেগুলি কিন্তু আসলে খুব তাড়াতাড়ি আসলে অলমোস্ট বিলুপ্ত হয়ে যাবে। লাইক সে বেসিক কোডিং, এগুলি এখন এত বেশি এআই নতুন টুল চলে আসছে, এগুলির জন্য আসলে মানে আমাদের যারা ক্লায়েন্ট আছে তারা ফ্রিল্যান্সারদের ইউজ করবে না। ইভেন ধরেন গ্রাফিক্স বা অ্যানিমেশন, এগুলো এখন এত বেশি ভালো ভালো টুল চলে আসছে এবং আমরা জানিও না যে আগামী 1 বছরে এটা আরও কত উন্নত হবে। তো সেই জায়গায় আমি মনে করি যে আসলে ফ্রিল্যান্সিংটা আগামী দিনগুলিতে ইট উইল বি ভেরি ভেরি টাফ। কিছু কিছু জায়গায় খুবই হাইলি ক্রিয়েটিভ জায়গায় হয়তো ফ্রিল্যান্সিং থাকবে। তো ওই ক্ষেত্রে আমরা যেমন সরকারের বিভিন্ন পর্যায়ে বলছি, এখনও আমরা দেখি যে সরকারের বিভিন্ন পলিসি মেকিংয়ে ফ্রিল্যান্সিংটাকে মানে মেইন স্ট্র্যাটেজি মনে হয় যে আইটি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট করা মানে হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরটাকে ডেভেলপ করা। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সরকারের বা পলিসি মেকারদের একটু চিন্তা করা উচিত যে এটা আসলে লং টার্ম ফিউচারটা কোথায়। একটা বিষয় সেটা হচ্ছে, আপনি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বললেন, এরকম ধারণা করা হয়, বাংলাদেশের ক্ষেত্রেও বলা হয় যে আগামী 1 দশকের ভিতরে প্রায় 35% জব কমে যাবে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। এবং আমি যদি ইন্ডাস্ট্রি ওয়াইজ চিন্তা করি, এমন কোনো ইন্ডাস্ট্রিতে কর্মীরা নেই যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রাইজ নিয়ে চিন্তিত না, কারণ তারা মনে করে এই কাজটা হয়তো সামনে মেশিন করে দেবে, বা এই কাজটা হয়তো সামনে কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট বা সিস্টেম করে দিবে। আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা অনেক মুখ বড় করে বলি যে উই আর ইউজিং ইট, বাট ইকোনমিতে এটার ধাক্কা সামলানোর জন্য কি আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছি কিনা? যদি না নিয়ে থাকি, প্রস্তুতিটা আসলে কি হওয়া উচিত? আমাদের যত না কনসার্ন হওয়ার দরকার, তার থেকে বেশি আসলে ডেভেলপ মার্কেটের দরকার আছে। আমি একটু আগে যেটা বললাম, দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন জায়গাতে, আমরা আজকাল চ্যাট জিপিটি কথা বলছি বা এলএলএম বেসড জেনারেটিভ এআই এর কথা বলছি, ওগুলি কিন্তু দেখবেন কোন জায়গাতে বেশি আছে। যে সে
নলেজ ওয়ার্কার লেভেলে, সে এখন হয়তো অনেক ক্ষেত্রে যারা লিগাল ওয়ার্কার আছে, লিগাল ডকুমেন্টেশন করে, ওদের জব হাওয়া হয়ে যেতে পারে, বা হয়তো যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে, কনসাল্টিং করে, ওদের অনেক কাজ কিন্তু এখন দেখবেন অনেক কমে গেছে। আগে যেই কাজটা করতে 10 জন লাগতো সেটা এখন একজন দিয়েই করা যায়, এবং একজন দিয়ে আসলে 10 জন থেকে ভালো কাজ করা যায়। তো এগুলো, এবং দেখবেন এই কাজগুলো আসলে তো বাংলাদেশে নর্মালি খুব ইন্ডাস্ট্রি, এগুলি খুব বড় ইন্ডাস্ট্রি না, লাইক ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, লিগাল ইন্ডাস্ট্রি, এগুলি কোন সব দেশে, লাইক সিঙ্গাপুরে বা আপনার ইউরোপে বা আমেরিকাতে কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলিতেই সবচেয়ে বেশি লোক ইনভলভ থাকে, সেখানে বড় ধাক্কাটা হবে। কিন্তু আমরা কিন্তু সে ফর এক্সাম্পল বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আসলে আমরা মাছ মোর ম্যানুফ্যাকচারিং, বা আমরা এগ্রিকালচার বলতেছি, হ্যাঁ, বা ইভেন সার্ভিস ইকোনমি, এই জায়গাগুলিতে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জব মানে জব নষ্ট করা, জব নষ্ট বলবো না, জব রিপ্লেস করাটা উইল বি ভেরি লং টার্ম থিং। এগুলিতে আমাদের আসলে ভয়ের কিছু কারণ নেই। একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন করি, আপনি কি মনে করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে যারা ক্রিয়েটিভ স্কিল সেগুলোকে নষ্ট করে দিচ্ছে, বা স্টুডেন্টদের অনেক কাজকে আমরা বলছি প্রোডাক্টিভ করবে, বা ওয়ার্কফোর্সের অনেক কাজকে প্রোডাক্টিভ করবে বা এফিশিয়েন্ট করবে, কিন্তু আসলে সেটা উল্টো করছে, তাদের এফিসিয়েন্সি কমিয়ে দিচ্ছে, বিকজ এভরিথিং দে আর আস্কিং ইন দি চ্যাট জিপিটি অর এনি আদার পার্টিকুলার এআই। তারা নিজেরা ক্রিয়েটিভ ওয়েতে আগে যে জিনিসটা তৈরি করতে, এখন তো সেটা করে না। আমরা কি পিছিয়ে যাচ্ছি কিনা? ডেফিনেটলি। সে ফর এক্সাম্পল যখন ক্যালকুলেটর ছিল না, তখন তো অঙ্ক করতাম আমরা, হ্যাঁ, বা আমাদেরও আগে আর কি, তো অঙ্ক তো করতো এবং লোকজন অনেক হয়তো ভালো অঙ্ক পারতো, কিন্তু ক্যালকুলেটর আসার পরে অনেক জটিল হিসাব নিকাশ তো আমরা ক্যালকুলেটারেই করি, ইভেন এক্সেল আসার পরেও আমরা সেইভাবেই করছি। তো এরকম এআই ইজ অলসো এ টুল। এআই হয়তো আমাদের কিছু কিছু জায়গায় তো অফকোর্স মানে হিউম্যান ক্রিয়েটিভিটি একটা ধাক্কা খাবেই, নো ডাউট, ইভেন আমাদের হয়তো চিন্তার গভীরতা একটু কমাবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে হিউম্যানিটি তো বেনিফিটেড হবে। এখন দেখা যাবে যে যেই জিনিসটা করতে 10 জন লোক লাগছে সেটা এখন একজন লোক দিয়ে করা যাবে এবং খরচও কমে আসবে। তাহলে তো আসলে এটা একটা বেনিফিট আমাদের সোসাইটি পাবে, হ্যাঁ। এবং তার থেকে বড় কথা হচ্ছে এআই এমন অনেক জিনিস করবে যেগুলো আসলে বর্তমানে মানে একেবারে নাই। সে ফর এক্সাম্পল বাংলাদেশে একটা বড় প্রবলেম, আমাদের গ্রামে গঞ্জে স্কুলে টিচার নাই, মানে অঙ্ক শেখাতে পারে না, ইংলিশ শেখাতে পারে না। তো যেটা আমরা বলতেছি যে আমার এত টিচার তো আপনি তৈরি করতে পারবেন না, আজকে ইচ্ছা করলে কি আপনি 2 লাখ অঙ্ক টিচার সারা বাংলাদেশের জন্য তৈরি করতে পারবেন না। তো ওয়াই ডোন্ট উই ইউজ এআই, যে এআই এর মাধ্যমে একটা গ্রামে, যেটা একটা শহরে হয়তো একটা ভালো টিচার আছে, গ্রামের টিচার নাই, তো এআই এর মাধ্যমে গ্রামের ওই ছেলেটাকে বা মেয়েটাকে আমি অঙ্ক বা ইংলিশ কেন শেখাবো না, তাই না? অতএব আমি মনে করি এআইটা আমাদের মতো কান্ট্রিতে ইজ মাচ মোর অ্যান অপরচুনিটি, যে রেদার দেন মানে চিন্তা করা যে না আমার এআই প্রচুর জব নিয়ে নেবে। তো সেটাকে আমাদের কাজে লাগাতে হবে, রাইট জায়গায় কাজে লাগাতে হবে। ডেফিনেটলি। আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে কয়েকটা র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, যেটা ইয়াং অডিয়েন্স পাঠিয়েছে। দর্শক, একটি বিরতির পর আবারও ফিরবো বিডি জবসের সিইওর সাথে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিডি জবসের সিইও ফাহিম মাসুর। আমি বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব, আমাদের ইয়াং অডিয়েন্স পাঠায় এবং তারা আপনার কাছ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তরও চায়। আমি প্রথম প্রশ্নটি করছি। প্রথম প্রশ্ন, আপনার প্রথম পেশা বা চাকরি কোনটি ছিল? আমার প্রথম চাকরি ছিল অ্যাজ এন ইকোনমিক্স। আমি যেহেতু ইকোনমিক্সে পড়াশোনা করেছিলাম, আমি ইকোনমিক্স হিসাবে কাজ করেছিলাম। কোথায় করেছিলেন? একটি প্রাইভেট অর্গানাইজেশনে। ওকে। 2 নম্বর প্রশ্ন, বিডি জবসে কোন ধরনের চাকরির বিজ্ঞাপনে প্রার্থীদের রেসপন্স সবচেয়ে বেশি আসে? বর্তমানে সবচেয়ে বেশি আসে আসলে আমাদের যে ব্যাংকিং যে জবগুলো আছে সেখানে সবচেয়ে বেশি রেসপন্স আসে। তৃতীয়, আপনার উদ্যোক্তা যে ক্যারিয়ার, সেখানে সবচেয়ে কঠিন সময় কখন ছিল? কি করেছেন তখন আপনি? সবচেয়ে কঠিন সময় আসলে সবচেয়ে আমাদের প্রায় 25 বছর হতে চললো, প্রথম দিকটাই ছিল। কারণ প্রথম দিকে তো আমাদের সম্পর্কে কেউ জানতো না, এখন হয়তো সবাই জানে। তখন আসলে আমাদেরকে বিভিন্ন কোম্পানিকে, অর্গানাইজেশনকে বোঝাতে হচ্ছিল যে তোমরা এখানে জব পোস্ট করো। কারণ তখন আমাদের প্রথম 3 বছর আমাদের কোনো রেভিনিউই ছিল না, নিজেদের পকেটের পয়সা থেকে এই কোম্পানিটাকে দাঁড় করাতে হচ্ছিল। তো সেই সময়টা সবচেয়ে টাফেস্ট ছিল। বাট তারপরে একটা পর্যায়ে আমরা আর সেরকম ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জের মুখে পড়িনি। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। 4 নম্বর, বাংলাদেশের চাকরির বাজারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটিকে আপনার মনে হয়? দক্ষতার অভাব নাকি সুযোগের অভাব? আমি মনে করি আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে মানসিকতার অভাব। দক্ষতার অভাব আগেও ছিল, সুযোগের অভাব আগে ছিল, বাট এটার আছে, কিন্তু মানসিকতার অভাবটা, যে আমি আসলে অনেক ক্ষেত্রে আমাদের ইয়াং জেনারেশন
তারা যদি নিজেদের আউটলুকটাকে চেঞ্জ না করে, এই যে একটু আমরা কথা বলছিলাম যে বিভিন্ন টাইপের কাজের ব্যাপারে নিজেদেরকে ফ্লেক্সিবিলিটি করা, যে কাজ আমি মাথায় এইটা রেখেছি এটাই যে করতে হবে নট নেসেসারি, অপরচুনিটিটা নিয়ে অপরচুনিটিটাকে এক্সপ্লয়েট করাটাও আসলে একটা বড় ব্যাপার। ওকে, পরের প্রশ্ন যেতে চাই, যদি আপনি আগামীকাল একজন তরুণ চাকরি প্রার্থী হতেন, আপনি কোন খাতকে বেছে নিতেন চাকরির জন্য? আমি মনে করি যে বর্তমান বিশ্বে যেভাবে চেঞ্জ হচ্ছে, এগ্রিকালচার উইল বি দ্য বিগেস্ট সেক্টর। আমি নিজেকে এত একজন এগ্রো প্রফেশনাল হিসেবে তৈরি করতাম। ওকে, খুব ইন্টারেস্টিং উত্তর। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের চাকরি বাজারে গত 20 বছরের সবচেয়ে বড় পরিবর্তন আপনি কোথায় দেখেছেন? গত 20 বছরের আগে যেই পরিমাণ ফ্যাসিনেশন ছিল সরকারি জবের প্রতি, গত কয়েক বছরে সরকারি জবের ব্যাপারে আরও অনেক বেশি ফ্যাসিনেশন তৈরি হয়েছে। ওকে, পরের প্রশ্ন 7 নম্বর, বিদেশির চাকরির বাজারের সঙ্গে যদি আমি বাংলাদেশের চাকরির বাজার তুলনা করি, তাহলে আমাদের দেশের ক্যান্ডিডেটরা সবচেয়ে বেশি কোন দিকে পিছিয়ে আছে? সবচেয়ে বেশি পিছিয়ে আছে কমিউনিকেশন স্কিলের দিক থেকে। কমিউনিকেশন স্কিল খুব গুরুত্বপূর্ণ যারা জানতে চাচ্ছেন তাদের জন্য। 8 নম্বর, আপনার কাছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স কি? আমি মনে করি যে আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স হচ্ছে জিনিসটাকে এনজয় করা। একটা মানুষ যখন তার জবটাকে এনজয় করে তাহলে আসলে সে অত স্ট্রেসড হয় না। যদি সে এনজয় না করে, সে যা করছে, তাহলে দেখা যাবে যে তার যদি অফিস সময় 4 ঘন্টাও হয় তাহলেও সে নিজেকে স্ট্রেস মনে করবে। ওকে, তাহলে কাজকে এনজয় করতে হবে। 9 নম্বর প্রশ্ন, কোনটি বেশি জরুরি, টাকা নাকি স্বপ্ন? হ্যাঁ, দুটোই জরুরি, কারণ টাকা ছাড়া আসলে স্বপ্ন টিকে থাকে না। সো বাট আবারও বলি, কাজটাকে এনজয় করাটা সবচেয়ে বেশি জরুরি। যদি কাজ এনজয় হয় তাহলে আসলে টাকাও আসবে। স্বপ্ন যে পুরোপুরি ফুলফিল হবে তা না, কিন্তু কিছু স্বপ্ন আসলে ফুলফিল হবে। ওকে, 10 নম্বর প্রশ্নটা একটু হাইপোথেটিক্যাল। ধরুন আগামী 5 বছরে এআই এতটাই উন্নতি হলো যে চাকরির বিজ্ঞাপন আর সিভির ভূমিকা তখন প্রায় শূন্যে নেমে এলো, তখন বিডি জবসের স্ট্র্যাটেজি কি হবে? আপনি নতুনভাবে কিভাবে নিজেকে দাঁড় করাবেন? চাকরির মানে ডিমান্ড থাকবে না নাকি? চাকরির ডিমান্ড থাকবে, কিন্তু অ্যাপ্লাই করার জন্য বিডি জবস লাগবে না, হয়তো তারা প্রশ্ন করছে। এটা হয়তো এআই এটা কোনো না কোনোভাবে জেনারেট করে দিবে কম্পিউটারকে বা কোম্পানিকে, সিভিটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আপনি তখন কিভাবে নিজেকে দাঁড় করাবেন? আমার কাছে মনে হয় সেটা অলরেডি কিছুটা হচ্ছে, বাট আমি মনে করি যে সেক্ষেত্রে আমাদের তখন কাজটা বেশি হবে যে লোকজনকে তৈরি করা, লোকজনকে স্কিল আপ করা। হ্যাঁ, তো সেটাও একটা বড় ধরনের ব্যবসা হতে পারে। ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গেছে। এবার আবার একটু বড় প্রশ্নের দিকে আসি। আমি একটু উদ্যোক্তাদেরকে নিয়ে কথা বলতে চাই, যারা স্টার্ট আপগুলো নিয়ে মূলত কাজ করেন। স্টার্ট আপের উদ্যোক্তাদের একটা কথা খুব কমন, সেটা হচ্ছে আমার মাথায় বিনিয়োগ নাই কিন্তু আইডিয়া আছে। তারা তাদের সব আইডিয়াকে অনেক ভালো মনে করে, কিন্তু যেসব অ্যাকচুয়ালি ভালো আইডিয়া আমরা দেখি সেগুলো মানে খুব ভালো ফাইন্যান্সিং পায় না। আমরা খুব চাকরির বাজার নিয়ে কথা বলছিলাম, কিন্তু স্টার্ট আপগুলোকে একটু ফ্লারিশ করার জন্য আসলে আলাদা কোনো ইনিশিয়েটিভ নেওয়া যায় কিনা? আমরা কিছু স্টার্ট আপ ফান্ড দেখেছি, ভেঞ্চার ক্যাপিটাল দেখেছি, সেগুলোও কিন্তু এনাফ মনে হচ্ছে না। কি করব আমরা? ধন্যবাদ। আসলে এই প্রশ্নটাও খুব কমন একটা প্রশ্ন। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। আপনি যদি আমেরিকাতে হতেন বা ইভেন ভারতের মতো জায়গায়, ইনভেস্টাররা আসলে বিভিন্ন যারা ইয়াং এন্টারপ্রেনার যারা আইডিয়া আছে তাদের পিছনে আসলে পড়ে থাকে। বাংলাদেশে আসলে ব্যাপারটা উল্টা, কারণ বাংলাদেশে আসলে ফর্মাল ইনস্টিটিউশনাল ইনভেস্টার নাই, ভিসি ফার্ম যেটাকে বলা হয় সেটা নাই, বা ইভেন ব্যাঙ্কগুলো আসলে এই টাইপের ছোটো স্টার্টআপগুলোকে ফান্ডিং করতে চায় না। তো আমাদের বিডি জবস তো আসলে যখন শুরু হয়েছিল আজ থেকে 25 বছর আগে, আমরা তো কোনো বাইরে থেকে ফান্ড নেইনি। আমরা আসলে নিজেদের খুব অল্প সঞ্চয় থেকেই শুরু করেছিলাম। বাট যারা কাজ করতে চাচ্ছে, আমি মনে করি যে প্রথম অংশটুকু আমি তো আইডিয়া আছে, সেটা আইডিয়াটা ইনভেস্টমেন্টের জন্য ওয়েট না করে খুব ছোট করে, কারণ তো নিজের সঞ্চয় থেকে হোক বা একেবারে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থেকে অল্প কিছু টাকা নিয়ে হলেও সেটাকে আসলে কাজটা শুরু করে দেওয়া উচিত। শুরু করে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, 1-2 বছরে একটা পর্যায়ে নিয়ে যে জিনিসটা আসলে কাজ করে কিনা সেটার, এবং সেখান থেকে রেভিনিউ কিছু হলো আসছে কিনা। হয়তো যা খরচ হচ্ছে তার হয়তো 70% রেভিনিউ আসছে, ফাইন, 30% হয়তো আমার গ্যাপ থাকছে। সেটার গ্যাপটার জন্য আমি ইনভেস্টার জোগাড় করি, তখন পাওয়া যাবে। কিন্তু আমি একটা জিনিস শুরু করলাম, দেখা যাচ্ছে যে আমার মানে 1 টাকাও রেভিনিউ নাই, তখন আসলে কোনো ইনভেস্টারই আসলে টাকা দিবে না। তো সেটা হয়তো মানে আমেরিকাতে হলে দিত, বাংলাদেশে এটাই রিয়েলিটি যে যেই ইনিশিয়েটিভটা
রেভিনিউ জেনারেট করছে না এবং একটা অর্গানিক গ্রো করছে না, সেটাকে আসলে কেউ ফান্ডিং করবে না। তো ফোকাসটা হওয়া উচিত ছোট করে শুরু করা এবং এই জিনিসটা যে বাজারে কাজ করে এবং এইটা দিয়ে যে আসলে এক ধরনের ইনকাম রেভিনিউ জেনারেট করা যায় সেটাকে আসলে ইস্টাবলিশ করা, তারপরে ইনভেস্টমেন্টের জন্য খোঁজ করা। একটা প্রশ্নের উত্তর নতুনরা প্রায়ই জানতে চায়, সেটা হচ্ছে যে আপনি একটু আগে বলছিলেন যে যেই কাজটা করার কথা ভেবেছিলাম সেটাই যে করতে হবে তেমন কোনো কথা নেই, অল্টারনেটিভ জবও হতে পারে। এবং প্রশ্নটা সেখানেই, হয়তো কেউ একজন কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে এসেছেন কিন্তু তিনি আসলে চাকরি করছেন অন্য একটি ব্যাকগ্রাউন্ডে। মানে আমি তো দেখেছি প্রকৌশল পড়ে এসেও ব্যাংকে চাকরি করছেন, এমন উদাহরণও এখন অনেক পাওয়া যায়। আমি তো ইকোনমিক্সে পড়েছি, আমি তো এখন আইটি ব্যবসা করছি। এক্স্যাক্টলি, মানে ভেরিয়েশনটা আসে। আপনি কি এটাকে অ্যাকসেপ্টেবল মনে করেন কিনা, বা তাদের আসলে ক্যারিয়ারের গ্রোথ আলটিমেটলি প্রপার হয় কিনা, নাকি একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্যারিয়ারটা আটকে যায়? আমি মনে করি বর্তমান বিশ্বে এই ইন্টার ডিসিপ্লিন বা ডিসিপ্লিন থেকে আরেক ডিসিপ্লিন থেকে আরেক ডিসিপ্লিনে মুভ করা এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, এবং আমরাই অনেক ক্ষেত্রে নিজেদের মানসিকতার জন্য একটা মানে বাবেলের মধ্যে থাকি। হ্যাঁ, তো সেটা আমাকে মানে প্রথমেই মাথা থেকে ছেড়ে দিতে হবে। যেমন সে ফর এক্সাম্পল এখন মিডিয়াতে, আপনারা মিডিয়াতে কাজ করছেন, মিডিয়াতে প্রচুর লোক আছে যারা আসলে মিডিয়াতে পড়াশোনাই করেনি, অন্য সাবজেক্ট থেকে হয়তো কেউ সায়েন্সে কমার্সে পড়ে কাজ করছে। তো এরকম আসলে অপরচুনিটিটা কী, এবং মানে সেটা আসলে মাথা থেকে প্রথমেই থেকেই রাখতে হবে যে আমি এই জব, আমি তো পড়লাম একটা, কারণ বিভিন্ন বাংলাদেশে আসলে বিভিন্ন কারণে, সোশ্যাল কারণে, প্যারেন্টসদের কারণে কোনো কেউ একটা সাবজেক্ট পড়ে, নট নেসেসারি সেইটা খুব লাইক করে, তারপরে পড়ে, বাট তারপরেও আসলে সে অন্য জায়গায় সুইচ করার ব্যাপারে আসলে ফ্লেক্সিবল থাকা উচিত। এবং এমন জায়গায় সুইচ করা উচিত দুটা জিনিস দেখে, একটা হচ্ছে সেই জবটাকে সে লাইক করছে কিনা, আর একটা হচ্ছে সেই জবটা তাকে ডিসেন্ট একটা ইনকাম দিবে কিনা। এই দুইটা যদি ঠিক থাকে আমি মনে করি যে অরিজিনাল ডিসিপ্লিনে যে পড়েছে সেখানে পড়ে থাকতে হবে, নট নেসেসারি। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের দেশে এই মুহূর্তে এটা বোধহয় খুব অ্যালার্মিং ওয়েতে চলে যাচ্ছে। আমি আশেপাশে যাদের সাথে কথা বলি তাদেরই এরকম একটা ফোকাস থাকে, সেটা হচ্ছে বিদেশ চলে যাব, পড়াশোনা শেষ করেই বিদেশ চলে যাব। অনেকে বলে যায় যে মাস্টার্স করে ফিরে আসবো, কিন্তু কেউ আসলে দিন শেষে বড় অংশে ফিরে আসে না, তারা ওই বিদেশের ওই দেশগুলোতেই সেটেল হতে চায়। তো এইটারও একটা বড় কারণ হচ্ছে কোয়ালিটি ওয়ার্কফোর্সের অভাব বাংলাদেশে তৈরি হচ্ছে, বা ভালো ভালো হ্যান্ডগুলোকে আসলে আমরা আমাদের ওয়ার্কফোর্সে প্রপারলি অ্যাড করতে পারছি না। কি করা উচিত? ব্রেন তো একটা গতানুগতিক ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে, এটাকে কি ঠেকানোর কোনো উপায় আছে? আমি যেই আনসারটা দিব সেটা তো অনেকের ক্ষেত্রে অনেকে রাজি হবে না বা তো এগ্রি করবে না। আমি মনে করি দিস ইজ এ গুড থিং। ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে, আমি প্রথমে বলেছিলাম বাংলাদেশের প্রতি বছর 7 থেকে 8 লক্ষর মতো গ্র্যাজুয়েট বার হয়, কিন্তু এই গ্র্যাজুয়েটদের, এই 7 থেকে 8 লাখ গ্র্যাজুয়েটদেরকে অ্যাবজর্ভ করা এবং কাজ দেওয়ার মতো ইকোনমি আমাদের দেশে নাই, এটা হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, তো দ্যাট মিনস কি আমাকে ম্যাক্সিমাম হয়তো এই 7-8 লাখের মধ্যে আমি হয়তো 1.5 থেকে 2 লাখের মতো লোককে আমি একটা ডিসেন্ট জব দিতে পারবো, তো বাকি 4-5 লাখ লোক কিন্তু আসলে বেকার থাকছে। তো বরঞ্চ আমি মনে করি এই অংশটাকে যদি আমরা বাইরে পাঠাতে পারি সেটা আমাদের অর্থনীতির জন্য ভালো, এই 4-5 লাখ ছেলে বা মেয়ে বা তাদের পরিবারের জন্য ভালো। কেননা দেখেন বাংলাদেশে কিন্তু আসলে যাচ্ছে কারা বিদেশে, প্রতি বছর যেই 10 লাখ লোক বেশি যাচ্ছে, আমরা কি বললাম যে এর বড় অংশটাই আসলে আনস্কিল লোক যাচ্ছে, এবং ওরা কিন্তু যে ওখানে খুব মানবতার জীবনযাপন করছে, এবং দেখা যাচ্ছে যে এখান থেকে টাকা ধার নিয়ে যাচ্ছে এবং তারা খুব ভালো লাইফও পাচ্ছে না। কিন্তু যারা আবার দেখবেন একটু এডুকেটেড, হয়তো সে একটা ন্যাশনাল ইউনিভার্সিটি একটা কলেজ থেকে সে পাশ করেছে, সে হয়তো এখন জাপানে যাচ্ছে বা কোরিয়া যাচ্ছে, এবং দেখবেন সে 1-2 বছরের মধ্যে ওখানে কিন্তু কিছুটা হলেও সেটেল করতে পারছে। তো আমি মনে করি বাংলাদেশের বাইরে পাঠানোর ব্যাপারটা যত না বেশি আমার লো স্কিল লোক বাইরে পাঠানো উচিত, তার থেকে বেশি সেমি স্কিল বা অ্যাটলিস্ট এডুকেটেড লোক বাইরে পাঠালে দুইটা ব্যাপার হবে। একটা হচ্ছে যে তারাও তাদের ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারছে, আই ডোন্ট কেয়ার তারা বিদেশে আবার দেশে আসছে কি না। কেননা আসলে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা আছে, আপনি দেখবেন যে আমাদের যারা বিদেশে আছে তারা কিন্তু সোশ্যালি পলিটিক্যালি বিভিন্নভাবে দেশের সাথে কন্ট্রিবিউট করছে। বাংলাদেশের কিন্তু সত্যি কথা বলতে হলে এখন অনেক রাজনীতিবিদও দেশের বাইরে থেকে রাজনীতি চালাচ্ছে, অনেক বড় বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার কিন্তু দেশের বাইরে থেকে আমাদের এখানে ইনফ্লুয়েন্স করছে। তাহলে একটা ছেলে বা মেয়ে যদি বিদেশে যায়, ওখানে স্ট্যাবলিশ হয়, সে কেন বাংলাদেশে কন্ট্রিবিউট করতে পারবে না? এখানে একটা টিচার যদি বলি, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, সরকারি ইউনিভার্সিটিগুলো কেন একটা বিদেশে যে বাংলাদেশি আছে সে হয়তো কোনো বাইরের একটা ইউনিভার্সিটির টিচার, তাকে কেন পার্ট টাইম লেকচারার হিসাবে বা গেস্ট স্পিকার হিসাবে রাখবে না? তো আমার কাছে মনে হয় ইন্টারনেটের যুগে, আমরা যখন কোভিড হয়েছে তখন তো বাসায় বসে থেকেই সব কিছু করেছিলাম, তো এরকম একটা ইন্টারনেটের যুগে, এআইয়ের যুগে
কোথায় ফিজিক্যালি সে অবস্থান করছে এটা একেবারেই আসলে গৌণ ব্যাপার। তো আমি মনে করি আমাদের চিন্তা ভাবনাটা ওটা করতে হবে যে ব্রেইন ড্রেন কনসেপ্টটাই আসলে আমি এখন খুব মানে অত রিস্ক দেখি না। আমি মনে করি বাংলাদেশ থেকে যে শিক্ষিত লোকটা বিদেশে যাচ্ছে এটা ইন এ সেন্স বেটার। তারা বিদেশের যে সকল ভালো ভালো কালচার, ভালো ভালো প্র্যাকটিস সেটা জানবে এবং সেটা দিয়ে তারা বাংলাদেশকে আসলে কন্ট্রিবিউট করতে পারবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই। ঠিক এক দশক পরে বাংলাদেশের এই পুরো কর্মসংস্থানের খাতটাকে আপনি কোথায় দেখেন, কনসিডারিং দ্য ফ্যাক্ট একটা আলোচনা স্টুডেন্টদের ভিতরে বা ইয়াংদের ভিতরে আছে, তারা কনফিউজ যে আগামীতে আসলে ডিগ্রির চাহিদা বেশি থাকবে নাকি স্কিলের চাহিদা বেশি থাকবে, আদৌ সার্টিফিকেটগুলো দরকার হবে কিনা, আপনি কি মনে করেন? প্রথম থেকেই বলছি যে বাংলাদেশে আসলে যে এই অবস্থা, আমাদের এখানে টু মেনি গ্র্যাজুয়েটস আমরা প্রডিউস করছি। প্রতি বছর 7 লাখ গ্র্যাজুয়েট আসলে আমাদের দরকার নাই, কিন্তু যেহেতু সে গ্র্যাজুয়েট হয়েই গেল তো শুধুমাত্র ওই একটা সার্টিফিকেট দিয়ে তার আসলে কিছু হবে না। অতএব তাকে আসলে ওই সার্টিফিকেটের সাথে কোনো একটা প্র্যাকটিক্যাল স্কিল তৈরি করতে হবে, যে কোনো স্কিলই হোক না কেন। হ্যাঁ, এবং আরেকটা ব্যাপার, যেহেতু প্রশ্নটা আগেও এসেছিল, যে এই যে সে যদি বাইরে যেতে চায়, কারণ যেটা বললাম দেশে এত জব নাই, তাকে বাইরে যাওয়ার ব্যাপারে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে। এখন বাইরে কি আসলে শুধু এই ডিগ্রির দেশে পাবে বাইরে যেতে? আজকে শুধু জাপান যেতে চায়, কোরিয়া যেতে চায়, বা ইভেন ইউরোপে ইতালি বা ফ্রান্সে যেতে চায়, ওখানে কিন্তু প্রচুর এখন লোকের দরকার হবে, কারণ ওইখানে দেশের ওই সকল দেশের এজিং পপুলেশন, ওখানে কাজ করার লোক নাই, কিন্তু ওখানে তাকে যেতে হবে। তাহলে সে এখন ওই সব কান্ট্রিতে আবার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, ওখানে লোকজন ইংলিশ জানে না, জাপানের লোকজন ইংলিশ জানে না, ইতালিতে লোক ইংরেজি জানে না। তাহলে তাকে ওই সকল কান্ট্রির জন্য একটা ল্যাঙ্গুয়েজ তৈরি জানতে হবে। সে যদি জাপানে যেতে চায় তাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সে N4 বা N5 একটা লেভেল তাকে অ্যাকোয়ার করতে হবে। এটা খুব বেশি ডিফিকাল্ট না, 3 থেকে 6 মাস ট্রেনিং নিলেই হয়। বা সে যদি ইউরোপে যেতে চায়, জার্মানি যেতে চায়, ওইটার জন্য একটা ল্যাঙ্গুয়েজ স্কিল তাকে তৈরি করতে হবে। তো তার একটা বেসিক ডিগ্রি যেটা আছে সেটা তো লাগবেই, সাথে করে একটা ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে, এবং তার সাথে সে কোনো একটা পার্টিকুলার একটা স্কিল, সেটা আইটি স্কিল হতে পারে, ইভেন সে যদি শেফ বা রান্না করার স্কিল, সেটারও একটা সার্টিফিকেট আছে। সেটা দিয়ে কিন্তু সে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় এই 3টা জিনিস থাকলে কিন্তু যেতে পারবে, এবং সে নিজেকে এবং নিজের পরিবারকে সাপোর্ট করতে পারবে। নিঃসন্দেহে আমরা তেমনটি আশা করি। জনাব ফাহিম মাসুদ, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ। সবার আগে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আগে ডিসাইড করতে হবে আমি আসলে কি করতে চাই। আমাদের যারা ইয়াংরা থাকেন, আমার কিছুটা বয়স হয়ে গেছে, জন্য আমি যাদেরকে ইয়াং দেখি, আমার থেকে যারা ছোট, তাদের ক্ষেত্রে আমি নিজের থেকেই বলতে পারি যে তারা আসলে কিছুটা কনফিউজ থাকে। আসলে আলটিমেটলি ছোটোবেলায় যেই জীবনের লক্ষ্য বা এইম ইন লাইফ শিখেছিলাম, সেটা আসলে যে সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যায় তা না। এটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়, অনেকে গিয়ে অনেক কারণে সেই এইম ইন লাইফ পর্যন্ত পৌঁছাতে পারে না, অথবা আমাদের সিস্টেম বা আমাদের যে পলিসি বা আমাদের যে এনভায়রনমেন্ট সেটা এটাকে সাপোর্ট করে না। পরিবর্তনের জন্য সেই জন্য সবসময় আসলে প্রস্তুত থাকতে হবে। হয়তো ভেবেছিলাম চাকরি করব কিন্তু ব্যবসা করতে হচ্ছে, ভেবেছিলাম ব্যবসা করব কিন্তু চাকরি করতে হবে, এই ধরনের ভ্যারিয়েশনগুলো যে আসতে পারে সেটি কিন্তু বিডি জবসের সিইও একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকেই বলেছেন যে এই চেঞ্জগুলো জীবনে আসে। সেটার জন্য অ্যাডাপটিভ হতে হবে, কিন্তু এমন কিছু করতে হবে যাতে আসলে দিন শেষে আমাদের দক্ষতাকে আমরা কাজে লাগাতে পারি। শুধুমাত্র সার্টিফিকেটের জন্য পড়াশোনা না করে যদি একটু স্কিল বেসড কাজগুলো করা যায়, কোনো না কিছু কিছু যদি শিখে ফেলা যায়, কোনো কিছু যদি আপনি শিখে ফেলেন, সেটা কিন্তু আপনাকে কোনো না কোনো দিন গিয়ে কোনো না কোনো কাজে অবশ্যই সাফল্য এনে দেবে এবং আপনাকে ফলাফল এনে দেবে। সেটি মাথায় রাখা জরুরি। তবে আমরা যা কিছুই করব এমনটা মাথায় রাখতে হবে যে সেটি আমাদের দেশের যে বাংলাদেশের যে অর্থনীতি সেটিকে এটি সমুন্নত রাখবে, শক্তিশালী করবে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।